নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষে নতুন একটা ইভি পলিসি জাস্ট 1 জুলাই থেকে দিল্লি সরকার গ্রহণ করেছে, যেটা চলবে 2030 পর্যন্ত। এবং এই ইভি পলিসি অনুযায়ী গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেরও যারা কার এবং অটোমোবাইল গোটা সেগমেন্টে এক্সপার্ট রয়েছেন, অ্যানালিস্ট রয়েছেন, তারা একটা কথাই বলছেন যে পেট্রোল ডিজেল চালিত গাড়ির যুগ শেষ হয়ে গেল ভারতবর্ষে। তারই প্রথম স্টেপ এটা। এবার কবে থেকে পেট্রোল ডিজেল চালিত গাড়ির রেজিস্ট্রেশন ফুললি বন্ধ, কোন ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, কি কি রোড ট্যাক্স ওয়েভ করা হয়েছে এবং এর জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট কি রয়েছে, এই গোটা ব্যাপারটা আমাদের বুঝে নিতে হবে। আপনারা যারাই গাড়ি চালান, গাড়ি রয়েছে কিংবা গাড়ি কিনবেন, প্রত্যেককে। তো চলুন শুরু করা যাক। দেখুন কি বলছে, দি হিন্দুও রিপোর্ট করেছে, দিল্লি ক্যাবিনেট অ্যাপ্রুভস নিউ ইভি পলিসি উইথ 15,000 crore বাজেট। তো এই যে ইভি পলিসিটা নেওয়া হলো না, 1 জুলাই থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে, এফেক্টে চলে এসছে, 15,000 কোটি টাকা বাজেট নেওয়া হয়েছে এটাকে কার্যকর করার জন্য। কারণ অনেক ক্ষেত্রে অনেক টাকা পয়সা যারা নতুন ইভি ইত্যাদি নেবেন তাদের ক্ষেত্রে মকুব হবে, ছাড় হবে, অনেকে আবার ক্যাশব্যাক টাকাও পাবেন স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে। তো তার জন্য একটা ফান্ড লাগবে, সেই ফান্ডটা হচ্ছে 15,000 কোটি। দিল্লি ক্যাবিনেট এটা করেছে, আশা করি বোঝা গেল। এইবার আমরা পুরো ব্যাপারটা ধীরে ধীরে বুঝবো কি হচ্ছে। দেখুন অনেকগুলো ব্যাপার হয়েছে, india.com থেকেই আমি এটা নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখানে যেটা বলছে যে 30 লাখ টাকার নিচে যে সমস্ত ইলেকট্রিক কার রয়েছে, ঠিক আছে, দেখুন ইলেকট্রিক কারের এই মুহূর্তে যা দাম, সেগুলো মোটামুটি ওই 10-11 লাখ টাকা থেকে শুরু করে 27-28 লাখ টাকা পর্যন্তই কিন্তু বেশিরভাগ মার্কেটে এই মুহূর্তে যা যা গাড়ি রয়েছে, সেটা আপনার টাটা নেক্সন থেকে, ওদিকে ক্রেটা থেকে, আপনার মাহিন্দ্রার ব্যাটম্যান সিরিজের গাড়ি এক্সইভি ইত্যাদি সব কিছুই কিন্তু এই 30 লাখের আন্ডারের মধ্যেই চলে আসে, বা টাইগর থেকে শুরু করে এভরিথিং। 30 লাখের ওপরে ইলেকট্রিক কার অ্যাকচুয়ালি যেগুলো লাক্সারি সেগমেন্টে আসে সেই গাড়িগুলোই, এবং সেটা 30 লাখ টাকার বেশি দামি গাড়ি তিনিই কিনছেন যিনি যথেষ্ট উচ্চবিত্ত। জেনারেলি মধ্যবিত্ত সে 30 লাখ টাকার ওপরের গাড়ি কিনবে না, সে 30 লাখ টাকার মধ্যেরই গাড়ি কিনবে। তো মোটামুটি আমরা বলতে পারি 90% গাড়ি কভার হয়ে যাচ্ছে তাহলে 30 লাখ টাকার মধ্যে। যারাই এই রেঞ্জের মধ্যে গাড়ি কিনছে তাদের জন্য কোনো ট্যাক্স লাগবে না, 100% ট্যাক্স ওয়েভ, রোড ট্যাক্স ওয়েভ। এবার এই ট্যাক্সের ব্যাপারটা কি দেখুন, আপনারা গাড়ি কেনার সময় বা গাড়ির যে কোনো প্রাইসের আলোচনায় দু রকমের শব্দ নিশ্চয়ই শুনেছেন। একটা হচ্ছে এক্স শোরুম আর একটা হচ্ছে অন রোড। এর মানে কি? মানে আপনাকে বলতে পারে এই গাড়িটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 15 লাখ, এবারই ওটারই দেখবেন আপনি অন রোড প্রাইস হয়ে যাচ্ছে 17 লাখ, অনেকটা ভ্যারি করে। এক্স শোরুম মানে শোরুমের বাইরে গাড়িটা বেরোলে 15 লাখ টাকা লাগবে। আপনি তো শোরুমের বাইরে গাড়িটাকে রেখে দেবেন না, আপনি গাড়িটাকে কিনে কি করবেন, রোডে চালাবেন। অন রোড, রোডে চালাতে গেলে ওর অনেক কিছু এবার ট্যাক্স দরকার, রোড ট্যাক্স, এই ট্যাক্স ওই ট্যাক্স, এইগুলো সব টাকা দিলে ইন্স্যুরেন্স, তবে আপনি অন রোড গাড়ি রেডি হলো, এবার আপনি রোডে তুলতে পারবেন। তো এটা ওই গাড়ি কোম্পানিগুলোর পলিসি, এক্স শোরুম প্রাইসটাকে দেখিয়ে রাখে, ওটা দিয়ে সবাই যায়, তারপর পছন্দ হয়ে গেলে বলে হ্যাঁ এইবার আপনি নিন, আরও 2 লাখ টাকা এক্সট্রা লাগবে। তো অন রোড ছাড়া তো আপনার গতি নেই, আপনাকে অন রোডের টাকাই দিতে হবে। তো এই যে অন রোড প্রাইস, এইখানে যে রোড ট্যাক্সটা থাকে সেখানে 100% মকুব ইভি কিনলে 30 লাখ টাকার নিচে। এর ফলে কি হলো? এর ফলে যেটা হলো, দেখুন আরও অনেকগুলো নিয়ম আছে, কেবল একটা নিয়ম তো রোল আউট হয়নি। তো সবগুলো নিয়ম আমরা দেখে নিই, দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে দিল্লির জনগণকে সরকার একটা মারাত্মক ইনডিরেক্ট পুশ দিচ্ছে যে ভাই তোমার যে এই মুহূর্তে পেট্রোল ডিজেল গাড়ি আছে, যদি ওটা পুরনো হয়ে গিয়ে থাকে ওটাকে স্ক্র্যাপ করে দাও, মানে একদম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দাও, ভেঙে দাও।
নিজেকে ভাঙতে হবে না, সরকারের কাছে স্ক্র্যাপিং গ্রাউন্ডে নিয়ে গেলে সরকারই ভেঙে দেবে। তার বিনিময়ে তোমাকে টাকা দেওয়া হবে, তুমি যে নিজের থেকে স্বেচ্ছায় তোমার গাড়ি স্ক্র্যাপ করলে, এবং তুমি একটা ইভি কিনে নাও, তার জন্য আবার তোমার ট্যাক্স ছাড় দিয়ে দেওয়া হবে, রোড ট্যাক্স। আর যে নতুন কিনবে সে আর যেওই না পেট্রোল ডিজেল গাড়ির দিকে, সে তাকে যাতে মোটিভেট করা যায় ইভি গাড়ি কেনার জন্য, তার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখে নিই কি কি রুল এসছে। বায়ার্স অফ নিউ ইলেকট্রিক টু হুইলার্স উইল বি এলিজিবল ফর আ সাবসিডি আপ টু ₹30,000। ভালো করে প্রত্যেকটা সিস্টেম বুঝে নিন। কেন বুঝতে হবে? স্যার পশ্চিমবঙ্গে তো আসেনি, দিল্লিতে পাইলট প্রজেক্ট হচ্ছে, দিল্লিতে সাকসেসফুল হলেই একের পর এক রাজ্যে, বেশি টাইম লাগবে না, নেক্সট 2 বছরের মধ্যে 2028-এর মধ্যে প্রত্যেকটা রাজ্যে ইমপ্লিমেন্ট হবে। তো আপনি যদি ইভি 2 চাকা কেনেন, স্কুটি বা বাইক ইলেকট্রিক, 30,000 টাকা পর্যন্ত আপনি সাবসিডি পাবেন সরকারের তরফ থেকে। আপনি যদি নতুন ইলেকট্রিক 3 চাকা কেনেন, মানে ওই ইলেকট্রিক দেখবেন আপনার অনেক কিছু না, ওই জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট টেম্পো সাইজের গাড়ি তৈরি হয়েছে, কেউ যদি অটোরিকশাও কেনে, যেগুলো ই রিক্সা, তাহলে সে 50,000 টাকা পর্যন্ত সাবসিডি পাবে। তো কেউ একজন ই রিক্সা কিনবে, সে তো গরিব মানুষ, সে দেখছে আমি যদি ব্যাটারির ই রিক্সা কিনে নিই 50,000 টাকা সরকারের তরফ থেকে সাবসিডি পেয়ে যাব, তো ভাই ভালো, আমি এটাই কিনে নিই। 3 কি বলছে? যারা ছোট ইলেকট্রিক কমার্শিয়াল গুডস ক্যারিয়ার কিনবে, যেগুলো বাণিজ্যিক পণ্য পরিবহন হয় বাট বিশাল বড় সাইজের না, ছোট গাড়ি, সেটা যদি ইভি হয়, তাহলে তাকে 1 লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। মানে গাড়ির সাইজ যেমন বাড়ছে, দাম যেমন বাড়ছে, সাবসিডির পরিমাণও বাড়ছে। আচ্ছা, এবার আমি সেটা দেখাচ্ছি যেটা আমি একটু আগে বললাম, যে আপনি যদি আপনার পুরনো পেট্রোল বা ডিজেল গাড়ি স্ক্র্যাপ করাতে চান তাহলে, এবং একটা নতুন ইভি কিনতে চান, তাহলে এই যে স্ক্র্যাপিং করাতে আপনি নিয়ে গেলেন, মানে আপনার গাড়িটাকে দুমড়ে মুচড়ে একদম লোহালক্কর বের করে সরকার যা করার করে দেবে, তার জন্য আপনাকে 5,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত একটা ইনসেন্টিভ দেওয়া হবে, যে আপনি ভালো কাজ করতে এগিয়ে এসছেন। এবার আপনার কতটা বড় গাড়ি, কি গাড়ি, সেটার জন্য আপনি একটা 20 বছরের পুরনো বাইক নিয়ে গেছেন, যেটা দোকানে দিলেও দোকানদার আর 10,000 টাকার বেশি দেবে না, ঠিক আছে, সেটাকে নিয়ে গিয়ে বলছেন এটাকে স্ক্র্যাপিং করে দিন, আমাকে 1 লাখ টাকা দিন, তা হবে না, সেটার জন্য আপনি 5,000 টাকা পাবেন। ঠিক আছে, ওই ন্যূনতম 5,000, হাইয়েস্ট হচ্ছে 1 লাখ। এবার কেউ 5 বছরের গাড়ি অবশ্যই স্ক্র্যাপিং করাতে নিয়ে যাবে না, কেউ দেখছে যে ভাই আমার গাড়ি 12, 13, 15, 17, 20 বছর হয়ে গেছে, সেই গাড়ি সে স্ক্র্যাপিং করাতে নিয়ে যাবে, স্বাভাবিক, তাই না? আচ্ছা, আর এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার নতুন গাড়ি টেনে নিয়ে গিয়ে কেউ স্ক্র্যাপিং করে দেবে। আচ্ছা, এটাই আবার বলেছে 1 লাখ টাকা পর্যন্ত ইনসেন্টিভ দেবে পুরনো গাড়ি স্ক্র্যাপিং করলে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে যে যারা এই স্ক্র্যাপিং করছে কমার্শিয়াল গাড়ি, তারা 50,000 টাকা পর্যন্ত পাবে। কেউ পুরনো অটোরিকশা স্ক্র্যাপিং করছে, সে 25,000 টাকা পর্যন্ত পাবে। আর এই যেটা বললাম, কেউ যদি মোটর সাইকেল আর স্কুটার পুরনো স্ক্র্যাপিং করছে, সে ওই 5,000 থেকে 10,000 অবধিই পাবে, যেটা একটু আগে আমি বললাম, এর বেশি তাকে দেওয়া হবে না। এইবার নেক্সট কি বলছে? নেক্সট ব্যাপারটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে স্ক্র্যাপিং করলে কি পাবেন বোঝা গেল। 30 লাখ টাকার নিচে গাড়ি কিনলে রোড ট্যাক্স পুরো ফ্রি, 100%। এবার মানুষের মনে এমনিতেই রয়েছে ভাই পেট্রোলের দাম তো ধীরে ধীরে বাড়ছে, মানুষের মনে এটাও রয়েছে কবে পেট্রোল আসা বন্ধ হয়ে যাবে, হরমুজ পুরো বন্ধ হয়ে তখন তো গাড়িই চলবে না। মানুষের মনে এটাও রয়েছে পেট্রোলে গাড়ি চালাতে তো বেশি খরচ হয়। এইবার সরকার বলে দিল 1 এপ্রিল 2028 থেকে the registration of new petrol scooters and motorcycles will be banned in Delhi। 1 এপ্রিল 2028 থেকে আর কেউ কোনো নতুন মোটরসাইকেল স্কুটার দিল্লিতে কিনতে পারবে না, কোনো নতুন রেজিস্ট্রেশন হবে না। আফটার দিস ডেট, এই ডেটের পর থেকে কনজিউমার্স ইন দিল্লি উইল অনলি বি এবল টু পারচেজ অ্যান্ড রেজিস্টার ইলেকট্রিক টু হুইলার্স। তাহলে কি করা হলো, এই জায়গাটা আমরা আরেকটু ভালো করে বুঝে নিই। যেটা করা হলো সেটা হচ্ছে শোরুমে, কোম্পানিতে, কারখানায়
যা পেট্রোল ডিজেলের স্কুটি বাইক রয়েছে সেগুলো 2028-এর 31শে মার্চ পর্যন্ত বিক্রি করে নেওয়া যাবে। এই পর্যন্ত যে কেউ কিনতেও পারবে। এখনো লোকে চাইলে নতুন তাহলে দিল্লিতে স্কুটার বাইক স্কুটি কিনতে পারবে যেগুলো পেট্রোলে চলে, কোনো অসুবিধা নেই। যা কোম্পানি কারখানায় ব্যাকলগ পড়ে আছে সব বের করে দিতে পারবে, যথেষ্ট টাইম আছে, এখনো প্রায় 2 বছর। এরপর আর কোনো নতুন স্কুটি বা বাইক বিক্রি হবে না যেটা পেট্রোলে চলে দিল্লিতে। কারোর পুরনো কেনা আছে 2025-এ, সেকেন্ড হ্যান্ড সে বিক্রি করছে 2028-এর পরে 2029-এ, ওকে, নতুন কেনা হবে না, নতুন কোনো কোম্পানি আর বিক্রি করতে পারবে না। যার 2028-এর 31শে মার্চ কেনা আছে ওই গাড়িটা যতদিন চলে সে চালাতে পারবে, হয়তো 2040 অব্দি 45 অব্দি, কোনো অসুবিধা নেই। বাট এরপর আর কোনো স্কুটি বাইক চলবে না যেটা পেট্রোলে চলে, মানে চলবে না ইন দ্য সেন্স বিক্রি হবে না। ক্লিয়ার? যেটা বিক্রি হয়ে গেছে কিনে নিয়েছে সেটাকে কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না। এবং এখনো অবধি 4 হুইলার নিয়ে কোনো নিয়ম আসেনি। এরপর নিয়ম আসবে 4 হুইলার। তার কারণ 4 হুইলার নিয়ে মানুষ অনেক লং জার্নি করে। কেউ বাইক নিয়ে 1000 কিলোমিটার যাচ্ছে, সে আছে লোকজন পাহাড়ে টাহাড়ে যায়, জেনারেলি অতটা যায় না, তাই না? এবং এই যে ইলেকট্রিকের মেন সমস্যা কি, যে আমি এক চার্জে কত দূর যেতে পারবো? এক চার্জে কোনো স্কুটি যদি 250 কিলোমিটার যায়, ভাই কে 250 কিলোমিটার ডেলি ডেলি বাইক চালাচ্ছে? হাতে গোনা কয়েকজন থাকবে না? তো সবাই জানবে যে আমি তো দিনে 50, 70, 100 কিলোমিটারই যাতায়াত করি অফিসে বাইক নিয়ে, তো আমার ইলেকট্রিক স্কুটার বা বাইক নিয়ে আরামসে কাজ মিটে যাবে। তো ইভি 2 হুইলার অনেকটা ম্যাচিওর্ড হয়ে গেছে টেকনোলজিটা, ইভি 4 হুইলার এখনো হচ্ছে। তো সেই জন্য ইভি 2 হুইলারে এই নিয়ম আনা হলো, এবং জবে থেকে ম্যান্ডেটারি হচ্ছে আরও 2 বছর, ততদিনে ইভি 2 হুইলার আরও ম্যাচিওর্ড হয়ে যাবে, এবং তারও পরে ভাবা হবে ইভি 4 হুইলার ম্যান্ডেটারি করা নিয়ে। টোটাল ক্লিয়ার? আর কোনো ফেক নিউজে বিশ্বাস করবেন না। আজকে দেখতে পাবেন সন্ধ্যেবেলা ফেসবুক খুললেই যে বন্ধ পেট্রোল গাড়ি, কি করবেন আপনার গাড়ি নিয়ে, মাথায় হাত মধ্যবিত্তের। কারোর কোনো মাথায় হাত পড়েনি, ঠিক আছে? তো এইসব নিয়ে চিন্তিত হবেন না, টোটালটা আপনাকে আমি ইন ডিটেল বলে দিলাম। এবার কেন এটা দিল্লিতে করাটা খুব জরুরি এবং কেন দিল্লিতে এটা শুরু হচ্ছে, তার কারণ দিল্লির পলিউশন শীতকালে কোন লেভেলে যায়, দূষণ, আশা করি আপনাদের মনে আছে। আগের লাস্ট কয়েক বছর আমরা দেখেছি অনেকগুলো কারণ আছে, তার মধ্যে পাঞ্জাব হরিয়ানাতে যে খড়ের গোড়া পোড়ায়, ওরা গম গাছের গোড়া পোড়ায়, হ্যাঁ, সেইখান থেকে যে ধোঁয়াটা আসে দিল্লিতে, সেসব কারণ আছে। কিন্তু গাড়ির থেকে দূষণ একটা অন্যতম বড় কারণ। তো সেইটাকে বন্ধ করার জন্য অলরেডি ঘোষণাও করে দিয়েছে এটাও কালকেই, যে শীতকালে পিইউসি ছাড়া, পলিউশন সার্টিফিকেট ছাড়া কোনো গাড়িতে পেট্রোল ডিজেল পেট্রোল পাম্প থেকে দেওয়া হবে না, এবং 50% লোককে ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হবে যাতে বাইরে গাড়ি কম চলে। তো দিল্লি অ্যানুয়াল উইন্টার পলিউশন প্ল্যান পাবলিক করে দিয়েছে, কিভাবে তারা পলিউশনকে ট্যাকেল করবে। আপনি দেখুন অবস্থা, শাহিদ কাপুর, ইনি ককটেল 2 বলে কোনো সিনেমা হবে মনে হয়, এর শুটিংয়ের জন্য বাইরে বেরোতে মানা করে দিয়েছে, বলছে না না আমি শুটিং করবো না বাইরে বেরিয়ে, দিল্লিতে এমন পলিউশন। এবার এনার ওই টাকা পয়সা আছে, ইনি সমাজের ওই স্তরে পৌঁছেছেন যে আমি বাইরে বেরোবো না। আপনি একজন সাধারণ মানুষ, সে আপনি দিল্লিতেই থাকুন যে শহরেই থাকুন, পলিউশন তো বাড়ছে, আপনি বাইরে না বেরিয়ে পারবেন যে আমি ঘরের মধ্যে একদম এয়ার পিউরিফায়ার লাগিয়ে রেখেছি, একদম পারফেক্ট এয়ারে আমি বসে আছি, আমি একটা বাংলোয় থাকি, আমার বাড়ির চারদিকে 50 কাঠা করে জায়গা, পুরো আমি বাগান বানিয়ে রেখেছি, বাইরে বেরোলেও পিওর অক্সিজেন পাচ্ছি, আমি যখন গাড়ি নিয়ে কোথাও যাই আমার গাড়ির মধ্যে এয়ার পিউরিফায়ার লাগানো থাকে, এয়ার কোয়ালিটি অল টাইম বেটার হচ্ছে, ইন্ডেক্স চেক হচ্ছে। পারবেন না, না? আপনাকে, আমাকে, সাধারণ মানুষকে রাস্তায় বাজার দোকান করতে, কাজ করতে, চাকরি ব্যবসা করতে বেরোতে হবে। আমরা বোঝার আগে আমাদের নাক দিয়ে ঢুকে যাচ্ছে যা ঢোকার, এবং আমাদের ফুসফুস থেকে পুরো বডির 12টা বাজিয়ে দিচ্ছে। আপনার বাড়ির ছোট বাচ্চা, আপনি ভাবলে কতটা মর্মান্তিক লাগবে ভাবুন। আমরা জেনে বুঝে আমাদের বাচ্চাকেও তো বাইরে বের করতে হচ্ছে, বাইরে না বের করে কি করবেন আপনি? আমরা তো কেউ শাহিদ কাপুরের ফ্যামিলি নই, আম্বানি আদানির ফ্যামিলি নই, না?
সেই বাচ্চাটার অন্তত 10 বছর আয়ু কমে যাচ্ছে ও যে বাতাসে শ্বাস নিচ্ছে। আপনার বাড়ির কোনো বয়স্ক মানুষ, তার আরো 10 বছর সুস্থভাবে বেঁচে থাকার কথা ছিল, বাট থাকছে না। তো এই পলিউশনটাকে কন্ট্রোল করা খুব জরুরি সমস্ত রকম উপায়ে, গভর্নমেন্টের তরফ থেকে, নাগরিক সমাজের তরফ থেকে। তো সেই চেষ্টা চলছে। এবং কেন আমরা এই চ্যানেলে আলোচনা করছি, এই চ্যানেলে তো মানে দরকারি টপিক হলেও আমরা পলিউশন নিয়ে আলোচনা করতে পারি না, এটা জিও পলিটিক্সের আলোচনার চ্যানেল। কারণ এই দিল্লির সরকারের সিদ্ধান্তের সঙ্গে জিও পলিটিক্স ওতপ্রোত যুক্ত। আচ্ছা, অনেকে না একটু স্টুডেন্টদের বলে দেবো, অনেকে তোমরা খাতায় খুব লেখো ওতপ্রোতভাবে যুক্ত, যখন ডেসক্রিপটিভ আনসার চেক করি খুব দেখি ওতপ্রোতভাবে কথাটা খুব চলে, প্রচুর বইতে লেখা হয়েছে, নিউজ পেপারে লেখা হয়, নিউজ চ্যানেলের অ্যাঙ্কাররা বলে ফেলেন। ওতপ্রোতভাবে শব্দটা ব্যাকরণগতভাবে ভুল শব্দ, ঠিক আছে? ওতপ্রোতভাবে বলে কোনো শব্দ হয় না, ওতপ্রোতযুক্ত ভাবে হবে না। যাই হোক, কাজের কথায় ফিরে আসি। জিও পলিটিক্যাল ইম্প্যাক্ট কেন রয়েছে? কারণ আমরা সবাই জানি এবছর ভারতবর্ষের $200 বিলিয়ন বিল হয়ে যাবে ক্রুড অয়েল বিদেশ থেকে কিনে আনার জন্য। আমাদের ইম্পোর্ট বিল যত বাড়বে তত আমাদের রুপি দুর্বল হবে। কেন? কারণ যত বেশি জিনিস আমরা, এই যে তেল কিনছি, তেল তো ডলারে বিক্রি হয়, ডলার তো নেই আমাদের কাছে, আমি আগেও বলেছি ডলার তো আমেরিকার কাছে আছে। তো আগে আমাদের রুপি নিয়ে যেতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটে, গিয়ে বলতে হয় ডলার দিন, ডলার লাগবে, তেল কিনবো। ডলার আগে আমাদের কিনতে হয়, তার জন্য আমাদের রুপি দিয়ে আসতে হয়। তো ডিম্যান্ড কোন জিনিসটার করছি আমরা? ডলারের। তো যার ডিম্যান্ড বাড়বে তার ভ্যালু বাড়বে। আর সাপ্লাই আমরা কি দিয়ে আসছি ইন্টারন্যাশনাল মার্কেটে? রুপি। এই রুপি রাখুন, রুপি রাখুন, আমরা দিয়ে যাচ্ছি আপনাদের, বিনিময় ডলার দিন। যার সাপ্লাই বেশি তার ভ্যালু কমবে, যার ডিম্যান্ড বেশি তার ভ্যালু বাড়বে। ইকোনমি সহজ হিসেব। এই জন্য রুপির ভ্যালু কমতে শুরু করবে, রুপি দুর্বল হবে, যেটা হচ্ছে যত আমাদের ক্রুড অয়েলের ইম্পোর্ট বিল বাড়বে, যত আমাদের ডলারের দরকার বাড়বে। এবং আমরা জিওপলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টও আমাদের খুব দুর্বল হয়ে যায় যখন আমরা দেখছি ওই দেশটা ভারতবর্ষের এগেনস্টে স্টেপ নিচ্ছে, কিন্তু ওখান থেকে আমাদের ক্রুড অয়েল আনতে হয়, ভারতকে চুপ থাকতে হয় যে ভাই কিছু বলতে পারবো না এদেরকে, কাল যদি বলে আমি তেল পাঠাবো না, আমরা চলবো কি করে? তো ভারতবর্ষ তেলের ওপর এমনভাবে ডিপেন্ডেন্ট, বিদেশের ওপর, ভারতবর্ষ অনেক ক্ষেত্রে অনেক কিছু হজম করতে হয় জিওপলিটিক্যালি, এবং এবং আমাদের ইকোনমিতে এর ইম্প্যাক্ট পড়ে। তেল কিনতে আমাদের যদি বেশিরভাগ রাজকোষের টাকা চলে যায়, তাহলে আমরা কোন টাকা দিয়ে ব্রিজ বানাবো, কোন টাকা দিয়ে মেট্রো তৈরি করব, আর কোন টাকা দিয়ে আমরা আমাদের দেশের জন্য ভালো রাস্তা তৈরি করব? হয় না, টাকার শর্ট পড়ে, আগে তেল আনতে হবে, আগে তেলের দাম মেটাতে হবে। এবার আপনি বলবেন যে স্যার তাহলে আমরা এখন রিফাইনারি বাড়াচ্ছি কেন, আমরা পুরোটা গ্রিন এনার্জিতে যাচ্ছি না কেন? ইয়েস, আমরা আরো বেশি করে রিফাইনারি বাড়াচ্ছি যাতে আমরা আরো বেশি তেল শোধন করতে পারি। আমরা আরো বেশি করে আমাদের তেলের রিজার্ভ বাড়াচ্ছি যাতে আরো বেশি ক্রুড অয়েল কিনে এনে আমরা জমা রাখতে পারি। আমরা আরো বেশি করে আমাদের দেশে তেলের এক্সপ্লোরেশন করছি যাতে আমাদের দেশের আনট্যাপড রিজার্ভ থেকে আমরা প্রাকৃতিক গ্যাস এবং তেল উত্তোলন করতে পারি। তার কারণ আমাদের দেশ এত হিউজ স্পিডে প্রোগ্রেস করছে যে আমাদের এনার্জি নিড বাড়ছে। এটা খুব ভালো কথা। আজ থেকে 20 বছর আগে আপনি যে সমস্ত মানুষজনকে চিনতেন, আপনার পরিবার, বন্ধু বান্ধব, তাদের কজনের বাড়িতে জাস্ট লিস্ট করুন যে আমি 20টা ফ্যামিলিকে চিনতাম বা 30টা ফ্যামিলিকে চিনতাম আমার পাড়ায়, গ্রামে, সোসাইটিতে বা বন্ধু বান্ধব। এই 30টা ফ্যামিলির মধ্যে কজনের বাড়িতে মোটর সাইকেল বা স্কুটার বা স্কুটি ছিল, আর কজনের বাড়িতে 4 চাকা ছিল? সাধারণ মধ্যবিত্ত হলে আজ থেকে 20 বছর আগে, 2006-এর হিসেব বলছি, ওই 30টা ফ্যামিলিতে আপনি 3-4টে ফ্যামিলি হয়তো পেতেন যাদের বাড়িতে একটা স্কুটার বা মোটর সাইকেল ছিল, আর একটা ফ্যামিলি হয়তো পেতেন যার বাড়িতে 2006-এ 4 চাকা ছিল। আজকে হ্যাঁ, এটা আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী, আপনার পরিচিত ফ্যামিলি অনুযায়ী অবশ্যই আপ ডাউন তো করবে, আমি
আমার পরিবারের জায়গা থেকে কথা বলছি, নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে বিলং করতাম ছোটবেলায়। আজকের দিনে ওই 30টা ফ্যামিলির মধ্যে তাকালে মোটামুটি 25টা ফ্যামিলিতে একটা বা একাধিক স্কুটি বা মোটরসাইকেল আছেই। 5টা ফ্যামিলি এরম আছে যাদের কাছে এখনো নেই, সাইকেলের ওপর ডিপেন্ডেন্ট। আর ওই 30টা ফ্যামিলির যেখানে একজনের কাছে 4 হুইলার ছিল, মোটামুটি 6-7 জনের কাছে 4 হুইলার চলে এসছে, 1-2 জনের কাছে তো আবার 2টো 4 চাকা আছে। ভারত 20 বছরে এতটা এগিয়েছে। এমন নয় যে 2006 সালে পৃথিবীতে গাড়ি ছিল না, আমেরিকায় প্রত্যেক ফ্যামিলিতে গাড়ি ছিল, ভারতে ছিল না। তো ভারত যখন এগোচ্ছে, আমরা তো মানুষকে বলতে পারি না না তুমি কমফোর্ট নিও না, লাক্সারি নিও না, লাইফস্টাইল বেটার করো না, তুমি সাইকেলেই থাকো। মানুষের শখ ছিল যে আমি জীবনে একটা গাড়ি কিনবো, আমার বাবা মাকে আমি গাড়ি করে বুড়ো বয়সে নিয়ে যাব। এই পরিবারকে ভালো রাখার জন্যই তো দিনরাত এত ছেলেমেয়ের এত পরিশ্রম করা। তো তার জন্য কি লাগছে, হিউজ পরিমাণে আমাদের আরো বেশি করে এনার্জি নিড হচ্ছে, ক্রুড অয়েলের প্রয়োজনীয়তা বাড়ছে। তো এখন আমাদের এগুলো করতে হবে। আমাদের এখনই গ্রিন এনার্জি এমন জায়গায় চলে যায়নি যে আমরা এই বিশাল যে ইনক্রিজিং নিড এটাকে ফুলফিল করে ফেলবো। হ্যাঁ, আমাদের টার্গেট 2030-এ আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে গ্রিন এনার্জি ইনফ্রাস্ট্রাকচার মানে সোলার, উইন্ড, হাইড্রো পাওয়ার মোটামুটি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে এবার আমরা সাপোর্ট দিয়ে যেতে পারবো। এবার আস্তে আস্তে ক্রুড অয়েলের পরিমাণ কমালেও চলবে, বাট 2030 অবধি আমাদের ক্রুড অয়েলও বাড়াতে হবে আর ইভি সোলারও বাড়াতে হবে। এছাড়া গোটা এনার্জি নিডকে আমরা সামাল দিতে পারবো না। 2030-এর মধ্যে আমাদের ইভি ইনফ্রাস্ট্রাকচার পুরো রেডি হবে, প্রত্যেক জায়গায় চার্জিং স্টেশন ইত্যাদি। 2030-এর মধ্যে আর একটা এনার্জি কোথায় লাগে, রান্না করতে। আমাদের কুকিং ইনফ্রাস্ট্রাকচার রেডি হবে, আরও বেটার মাইক্রোওয়েভ, আরও বেটার ইন্ডাকশান, প্রত্যেকটা বাড়িতে পাইপড ন্যাচারাল গ্যাস পিএনজি, যেটা আমাদের দেশে উৎপাদন হয়, যেটা বিদেশ থেকে আনতে হয় না। তখন আমরা বলতে পারবো তাহলে স্যার এইখানে যে এত টাকা আমাদের আরো 4 বছর ইনভেস্ট হয়ে গেল, থাক, কাজে দেবে। আমাদের দেশে আমরা পুরোটা 2030 থেকে 30 অনওয়ার্ডস এই দিয়ে চালিয়ে নেব। আর এই যে রিফাইনারি রিজার্ভ বাড়ালাম এবং আমাদের দেশে এক্সপ্লোরেশন বাড়িয়ে দিলাম, এইটা দিয়ে আমরা বিদেশে অয়েল এক্সপোর্ট করতে থাকবো। আপনি বলবেন স্যার বিদেশে যে আমরা রিফাইন্ড অয়েল এক্সপোর্ট করব, তো তার জন্য তো ক্রুড অয়েল আমাদের কিনে আনতে হবে, তো আমাদের ইম্পোর্ট বিল তো তখনও বাড়বে। ভাই, যদি আমাকে 300 টাকার জিনিস কিনে এনে আমি যদি ওটাকে রিফাইন করে 500 টাকায় বেচতে পারি, তো আমার এক্সপোর্ট তো বহুগুণ বাড়বে। তো সেটাই তো আলটিমেটলি রুপি স্ট্রং হবে, তাই না? কারণ আমরা যত টাকা নিয়ে মানে যত ডলার চেয়ে নিয়ে এসছিলাম রুপি দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে, এবার তো বিদেশরা আমাদের থেকে জিনিস কেনার জন্য আমাদের রুপিকে আরো বেশি করে কিনবে। তো কোথাও যদি ওই একই হিসেব 300 টাকার মাল কিনে এনে, ইয়েস যখন কিনলাম আমার খরচ হলো, আমি ওটাকে 500 টাকায় বেচে দিতে পারবো, আমার তো আলটিমেট লাভ হবে। এখন কি হচ্ছে, 300 টাকার জিনিস কিনে এনে আমরা কনজিউম করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি, তখন আমরা জিনিস যা কিনবো সেটাকে আরো ডবল রিফাইন করে বিক্রি করব। আর আমরা কনজিউম করব রিনিউয়েবল গ্রিন এনার্জি। তো আমাদের এক্সপোর্ট বাড়বে, রুপি স্ট্রং হবে, আমাদের জিওপলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট অনেক ফ্লেক্সিবল থাকতে পারবে। কেউ বলতে পারবে এখনো তো তোমরা তেল কিনে নিয়ে যাও এত পরিমাণে, আমরা বন্ধ করে দেবো। দুচ্ছাই, কর বন্ধ, তাতে করে আমাদের বিজনেস একটু ডাউন হবে, তেল আমরা রিফাইন করে কম বিক্রি করতে পারবো, বাট আমাদের দেশ আটকাবে না। আমাদের দেশ তো আমরা গ্রিন এনার্জিতে চালাই। বোঝা গেল? এখন এটা আমাদের কাছে নেসেসারি, তখন হয়ে যাবে লাক্সারি। দুদিন বন্ধ থাকলেও কিছু যাবে আসবে না। এবং যত আমরা বেশি এক্সপোর্ট করতে পারবো, আমাদের ইকোনমি স্ট্রং হবে, ওই টাকা দিয়ে আমরা আমাদের দেশে ব্রিজ, মেট্রো রেল, রাস্তা সব বানাতে পারবো। তো ইচ স্টেপ কাউন্টস এই লক্ষ্যে, এবং সেই লক্ষ্যেরই একটা স্টেপ হচ্ছে দিল্লি সরকারের এই স্টেপ। জিওপলিটিক্সের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রেলিভেন্ট। এবং আজ দিল্লিতে যা হচ্ছে, লিখে রাখুন 2 বছরের মধ্যে ভারতবর্ষের প্রতিটা স্টেটে সেটাই হবে।
এবং এই জন্য আপনার জেনে রাখা, আরও আপনার পরিচিত মানুষজনকে জানিয়ে রাখা এতটা ইম্পর্ট্যান্ট, যারা আপনারা স্কিল বাংলা চ্যানেলের ভিডিও ডেইলি দেখেন। এবং আপাতত এই একটু শান্তি চুক্তির দিকে আবার এগোচ্ছে বলে পেট্রোল ডিজেলের দাম আস্তে আস্তে কমছে। তার কারণ হচ্ছে অয়েল প্রাইস ডাউন হচ্ছে। ক্রুড অয়েলের প্রাইস 120-তে উঠে গেছিল, $68 চলে এসছে পার ব্যারেল। $68 চলে এসছে পার ব্যারেল। যখন দাম কম, এর পূর্ণ ফায়দা আমাদের তুলতে হবে, প্রচুর পরিমাণে ক্রুড অয়েল কিনতে হবে, নিজের দেশেরও পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, তাতে ইনফ্লেশন কমবে, এবং প্রচুর পরিমাণে রিফাইন করে সেটা আবার বিদেশে বেচতেও হবে। তো এটা আমাদের জন্য ভালো টাইম আসছে। এবং কি করে আপনি বুঝবেন ভালো টাইম? দেখুন কীভাবে কানেক্টেড। জাস্ট পরপর 3 দিন আমার ধারণা তেলের দাম মারাত্মক হু করে কমলো। আপনি দেখুন আমাদের শেয়ার মার্কেট, আমাদের সেন্সেক্স 375 পয়েন্ট উঠে গেল, আমাদের নিফটি 24,100 গিয়ে হিট করে দিয়েছে। শেয়ার মার্কেট সঙ্গে সঙ্গে চাঙ্গা হতে শুরু করেছে যে ভারতের ইম্পোর্ট বিল কমছে, ভারতের ইকোনমি সঙ্গে সঙ্গে বেটার হতে শুরু করলো। আচ্ছা, সেন্সেক্স আর নিফটি কি এই সুযোগে বলে রাখি, খুব সহজ জিনিস। সেন্সেক্স মানে হচ্ছে বম্বে, আচ্ছা আমাদের যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ আবার কিন্তু খুলছে, আমি এই চ্যানেলে একটা শর্টস ভিডিও করে দিয়েছিলাম 3-4 দিন আগে। বাঙালির পুরনো গৌরব ফিরে আসছে। এখন তো স্টক এক্সচেঞ্জ মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো আগে ছিল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, 2000 মানে লাস্ট 18 বছর বন্ধ হয়েছিল, আবার শুরু হচ্ছে সেটা, ঠিক আছে? তো যেটা বলছিলাম, সেন্সেক্স মানে হচ্ছে ভারতবর্ষের 30টা মেজর কোম্পানি, এরা কতটা স্টক মার্কেটে এরা কতটা বেটার পারফর্ম করলো, এটা অনুযায়ী 30টা প্রথম দিকের 1 থেকে 30 অব্দি কোম্পানিগুলোর পারফরমেন্স একসঙ্গে বাড়ছে না কমছে, এই ওভারঅল রিপোর্টটাকে বলা হয় সেন্সেক্স। তো ভারতবর্ষের টপ 30 কোম্পানি এগোচ্ছে মানে ভারতবর্ষ এগোচ্ছে, ভারতবর্ষের টপ 30 কোম্পানি নামছে মানে ভারতবর্ষ নামছে। আর নিফটি 50 হচ্ছে ভারতবর্ষের টপ 50টা কোম্পানি যারা এনএসসিতে লিস্টেড। বিএসসি এনএসসি সব বোঝানো আছে আপনাদেরকে স্টক মার্কেট কোর্সের মধ্যে, ঠিক আছে? তো আমাদের সেন্সেক্সও ওপরে গেছে, নিফটি 50ও ওপরে গেছে, জাস্ট ক্রুড অয়েল যেই মুহূর্তে দাম কমতে শুরু করেছে, ঠিক আছে? এবার আপনাদের কি করতে হবে? এবার আপনাদেরকে, এটা ঘুরে গেছে আমার ক্লাসেরই একটা স্ক্রিনশট, এরকম করে আমার দেখানো উচিত ছিল। এবার আপনাদেরকে তো সব বুঝিয়েই রেখেছি আমি ক্লাসে, 2 দিন আগে চ্যাপ্টার 6-এর ফার্স্ট ভিডিও আপলোড হয়ে গেছে, যেখানে আমি মোট নিয়ে বুঝিয়ে রেখেছি আপনাদের। আজাদ ইঞ্জিনিয়ারিং কোম্পানিটার পুরো উদাহরণ দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এটা পেড ব্যাচের ক্লাসেরই স্ক্রিনশট। তো মোট দেখে নিন, প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস বুঝিয়ে দিয়েছিলাম, কি কি ব্যাপার দেখে কোনো স্টক সিলেক্ট করতে হবে, কোন স্টকটা ভালো কোনটা খারাপ। স্টক মার্কেটে আস্তে আস্তে ইনভেস্ট করতে শুরু করুন, নিজে না করলে মিউচুয়াল ফান্ড দিয়ে করুন, ঠিক আছে? জিওপলিটিক্স বুঝলে আপনার পার্সোনাল ফায়দা হবে, গেন হবে। বাকি তো আপনাদের ক্লাসে সব এইভাবে বুঝিয়েই দিই। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিন, মোট দেখে নিন, এবং কোন সেগমেন্ট গ্রো করবে সেটা তো বুঝতেই পারছেন, তাই না? চারিদিকে ইভি চলছে, এর থেকে ডিটেল আমি আর কি বলবো আপনাদের, কি হিন্টস দেব? ভারতবর্ষের এটা আজকের রিপোর্ট, আমি কোনো পুরনো রিপোর্ট কোনোদিন দেখাই না, আজকের বা কালকের সবসময় দেখাই। ভারতবর্ষের ইলেকট্রিক কার রেজিস্ট্রেশন এপ্রিল জুন এই কোয়ার্টারে আগের বছরের তুলনায় 89% বেড়ে গেছে, মানে প্রায় ডবল। 100% বাড়লে ডবল বলতাম আমরা, ঠিক আছে? তো এই কোয়ার্টারে 82,737টা খালি ইলেকট্রিক কার রেজিস্টার হয়েছে, এবং রিটেল কার মানে পাবলিক যেগুলো কিনেছে ইন্ডিভিজুয়ালি, কোনো কোম্পানি কিনেছে, গভর্নমেন্ট কিনেছে এরকম নয়, তো পাবলিক ইন্ডিভিজুয়ালি কিনতে শুরু করে দিয়েছে। ইভি সেক্টর গ্রোয়িং সেক্টর, দেখে নিন কোন কোন ইভি কোম্পানি রয়েছে, তাদের মোট দেখে নিন, যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম এমওএটি, ঠিক আছে? ক্লাস দেওয়াই আছে আপনাদেরকে অ্যাপে। তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিন, করে নিয়ে ডিসাইড করে অল্প অল্প করে টাকা পয়সা অল্প অল্প করে ভালো সেগমেন্ট দেখে নিন। আরও অনেক ভালো সেগমেন্ট আছে, ফাইনাল কল আপনারই হবে যে কোথায় কতটা ইনভেস্ট করলে আপনি একটা 5 বছর 10 বছর পর বড় অ্যামাউন্ট রিটার্ন পেতে পারেন, যেটা দিয়ে আপনার ফ্যামিলি সিকিউর থাকতে পারে,
ঠিক আছে? আর যারা মানে জয়েন করতে চাইছেন এখন আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির কোর্সে, যেখানে স্টক মার্কেট থেকে লোন ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট, মিউচুয়াল ফান্ড সব কিছু একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানো আছে, যে কেউ শিখে নিতে পারবেন বাড়িতে বসে নিজের ফোনে, জাস্ট স্মার্টফোনে। তারা আমার টিমকে কল করে নিন। আমার টিমের নাম্বার এটা 9650 634247, ঠিক আছে? এনি টাইম আমার টিমকে কল করে নিতে পারেন। আমার টিমকে কল করে নিয়ে আরও আপনার কিছু জিজ্ঞাসা থাকলে এই প্রোগ্রামটার ব্যাপারে, এই প্রোগ্রামটা সববার করা উচিত, তবে না ফাইন্যান্সিয়ালি অনেক লাভ পাবেন। দিয়ে এটায় এনরোল করে নিন, আমার টিমই আপনাকে গাইড করে দেবে কী করে এনরোল করতে হবে। নিজের স্পিডে, সব রেকর্ডেড ক্লাস আমাদের, তো নিজের স্পিডে আপনি আপনার টাইম মতো ক্লাসগুলো করে নিন। 2 মাস পর আপনি দেখবেন আপনি ফাইন্যান্সিয়ালি কতটা ম্যাচিওর্ড হয়ে গেছেন, যে আপনার টাকা কোথায় রাখলে বাড়বে, কোথায় রাখা উচিত নয়। টাকা ইনকাম অনেকেই করে, জমাতে কজন পারে, কজন ওই সম্পদটাকে বাড়াতে পারে। আমি এরম লোক প্রচুর দেখেছি 1 লাখ টাকা কামিয়ে মাস শেষে 10,000 টাকা জমাতে পারে না। এরম লোকও প্রচুর দেখেছি 60,000 টাকা ইনকাম করে মাস শেষে 20,000 টাকা জমিয়ে নেয়, এবং 15 বা 20 বছর পর রিল্যাক্সে বসে থাকে যে আমার কোটি টাকা জমানো আছে, সুদেই আমার সংসার চলে যেতে পারবে, বা এমন এমন জায়গায় আমার টাকা রাখা আছে, সেখান থেকে যা রিটার্ন পাবো আমি রিল্যাক্সে আমার ফ্যামিলি চালিয়ে নেবো। এটা কেন হয়? ডিফারেন্সটা কেন? ডিফারেন্সটা হচ্ছে একজনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ঠিক আছে, একজনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ঠিক নেই। এই তো ব্যাপার, ঠিক আছে? তো স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, লোন ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট এগুলো নিয়ে বুঝতে শুরু করুন। আমার টিমকে কল করে নিন, কারণ স্কিল বাংলা আড্ডা 24/7 আপনি ওই ভরসাটা পাবেন যে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গা থেকে আপনি পড়ছেন। ওকে, অল দ্য বেস্ট। আশা করি গোটা ব্যাপারটা, কি পলিসি আসছে, জিওপলিটিক্যাল তার তাৎপর্য কি, স্টক মার্কেটের ওপর তার ইম্প্যাক্ট কি, পুরো জিনিসটা আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।